আর কোনো উপায় না পেয়ে অবশেষে সরকার কঠিন পদক্ষেপ নিল। ইটস ভেরি টাফ পদক্ষেপ। সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন দর্শক, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ইসকন নেতা। নানা নাটকীয়তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। ওপারের এবং এপারের ষড়যন্ত্রকারী একজোট হয়ে আমরা দেখছি যে সনাতনী, যাকে আমরা বলি ইসকনের ধর্মগুরু, তারা পুরো বাংলাদেশকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করছে। এটা সরকারের একটা যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আমি দেখতে চাই। ডেফিনেটলি ভারতের পক্ষ থেকে তীব্র চাপ আসবে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অলরেডি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা যে দৃশ্যগুলো দেখছি, কার্যত ওপারের এবং এপারের ষড়যন্ত্রকারী একজোট হয়ে আমরা দেখছি যে সনাতনী বা চিন্ময়, যাকে আমরা বলি ইসকনের ধর্মগুরু, তারা পুরো বাংলাদেশকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করছে। খুব সহজ কথা বলে ফেললাম, ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে? চিন্ময় অপরাধী নাকি তাকে টার্গেট করছে ইউনূস সরকার? কোনটা? কি মনে হয় আপনার কাছে? দেখুন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ইসকন নিয়ে একটা দুর্দান্ত প্রতিবেদন করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে, ইলিয়াসের সেই প্রতিবেদনের পর আমরা দেখেছি অনেকে সুশীল হয়ে উঠেছিলেন। প্রবাসী সাংবাদিক, উনি আমেরিকায় থাকেন, শাহিদ আলম বাংলাদেশের আওয়ামী লীগের এমপি, পরবর্তী বিএনপিতে যোগ দিয়েছিলেন, এই মুহূর্তে কোন দলে আছে জানি না, গোলাম মাওলা রনি, তারা ইসকনের পক্ষে সাফে গিয়েছিলেন। সুশীল অনেক সাংবাদিক, রাজনীতিবিদ ইসকনকে স্রেফ একটি ধর্ম হিসেবে বিবেচনা করেছিলেন। ইলিয়াস যে আশঙ্কার কথা বেশ বছর আগে বলেছিল, আজকে সেটা সত্যি রূপ নিল কিনা? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইসকনকে দেখছি, সনাতনী ধর্মকে দেখছি বারবারই রাজপথে নেমে তারা একটার পর একটা কর্মসূচি দিতে চাইছে। তারা জাতীয় পতাকাকে অপমান করলো, তারপরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। ডিবি বলছে চিন্ময়ের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে, তারপরও তাকে গ্রেফতার করা যাবে না। যদি তাকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে রাস্তায় নামবে সেই ধর্মের লোকেরা, আন্দোলন করবে। কালকে চিন্ময়কে যখন বিমানবন্দর এরিয়া থেকে গ্রেফতার করে ডিবি হেফাজতে আনা হলো, তারপর দেখলাম কয়েকশো সনাতনী ধর্মের লোকরা ডিবি অফিসের সামনে ভিড় করেছে। এরপর তারা শাহবাগে আন্দোলন করতে গেলে জনতা তাদের উদম পিটান দিয়ে সেই শাহবাগ থেকে তাড়িয়ে দেয়। আসলে কি হচ্ছে বাংলাদেশে বলেন তো? আসলে হচ্ছেটা কি বাংলাদেশে? আবার দেখেন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নারী পুরুষ, অর্থাৎ অসহায় গরিব নারী পুরুষকে ভাড়া করে আনা হলো, তাদের লোন দেওয়া হবে, ঋণ দেওয়া হবে বিশেষভাবে। কে দিবে? ইউনূস সরকার। প্রচার করেছে কারা? আওয়ামী লীগের বিশেষ লোকেরা। এদেরকে শাহবাগে এনে একটা বড় হট্টগোল পাকানোর পরিকল্পনা। দুটো বিষয় এখান থেকে ভাবে। এক, আওয়ামী লীগ তো সেই দল যারা ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বাধিক নেতৃত্ব দেওয়ার দাবি করে। বঙ্গবন্ধুকে দেশপ্রেমিকের তকমা দিতে তারা সর্বোচ্চ উপরে বসিয়ে ৪,০০০ কোটি টাকা খরচ করেছিল কেবল তার মূর্তি বা তার ভাস্কর্য তৈরিতে। সে আওয়ামী লীগ কি করে রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে? যে আওয়ামী লীগ ১৫টা বছর বিএনপি জামায়াতকে ষড়যন্ত্রকারী সরকার ফেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এত অভিযোগ দিল, আর পুলিশ বা র্যাবকে দিয়ে প্রতিটি পাড়ায় মহল্লায় বিরোধী মতকে দমন করলো, গ্রেফতার করলো। সেই আওয়ামী লীগ এখন কি করছে দেখেন। কখনো রিক্সা লীগ হয়ে তারা নেমে আসছে, কখনো হিন্দু লীগ হয়ে তারা নেমে আসছে, কখনো গার্মেন্টস লীগ হয়ে তারা নেমে আসছে। অর্থাৎ বিভিন্ন পরিচয়, বিভিন্ন আবরণে, বিভিন্ন মুখোশে তারা রাজপথে নামার চেষ্টা করছে। তাদের নেত্রী দেশ ছেড়ে চলে গেলেন, তাদের নেতারা সব ইঁদুরের গর্তে ঢুকলেন, আর ওপার থেকে তাদের নেত্রী ফোন দিয়ে মানুষকে রাস্তায় নামতে বলছে। আচ্ছা, যে মানুষগুলো রাস্তায় নামবেন, গ্রেফতার হবেন, মার খাবেন, সেই মানুষগুলোকে ফেলে তো তিনি চলে গেলেন এক নোটিশেই, কাউকে তো কিছু বলেও গেলেন না। বাংলাদেশের মানুষ এত বোকা কেন বলেন তো? বাংলাদেশের মানুষ এই রাজনীতি করে কি পেল? আপনারা কিছু পেয়েছেন? ১৫ বছরে আপনাদের ঘাড়ের উপর কত হাজার কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে বলেন তো? আপনি আওয়ামী লীগ করেন, ভালো কথা, কি পেয়েছেন সেটা একবার বলেন কি পেয়েছেন? সম্প্রদায়ের লোকজন তারা প্রায় ৫০টা গাড়ি ভাঙচুর করে, যদিও হিন্দু সম্প্রদায়ের লোকরা বলছে যে তাদের ৪-৫ জন লোক আহত হয়েছেন। এবং এতে সবচেয়ে যে ন্যাক্কারজনক ঘটনা সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী তাকে মৃত অবস্থায়
হসপিটালে আনা হয় এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, এবং অভিযোগের তীর হচ্ছে চিন্ময় দাসের অনুসারীদের বিরুদ্ধে। আমি একটু পড়ে শোনাই। চট্টগ্রাম আদালত এলাকায় হামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। সাইফুল ইসলাম আলিফ, তার ছবিটা আমি দেখাই। সাইফুল ইসলাম আলিফ, এই হচ্ছে তার ছবি। সাইফুল ইসলাম আলিফ, তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী, চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তিনি ছিলেন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় আহত 7-8 জনকে আরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল বলেন যে সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান। অ্যাডভোকেট মুক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান যে আমার চোখের সামনেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিমউদ্দিন বলেন যে চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় 7-8 জনকে হসপিটালে ভর্তি করা হয়, তার মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। দর্শক, এটা খুবই দুঃখজনক এবং একজন বলেছেন যে তার চোখের সামনে ঘটনা ঘটেছে যে চিন্ময় দাসের অনুসারীরা এই আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে করে মেরে ফেলা হয়েছে। এখন পরিস্থিতি খুবই জটিল হয়েছে, জটিল থেকে জটিলতর। আপনারা জানেন যে এই পুলিশের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের পাল্টা হামলা এগুলোর পরে এই চিন্ময় দাসের অনুসারীরা কিন্তু পুলিশের উপরে প্রচুর ইট পাটকেল নিক্ষেপ করেছে। পুলিশও সাউন্ড গ্রেনেড মেরেছে এবং পুলিশ লাঠিপেটা করে দূরে তাড়িয়ে দিয়েছে। তারপরে আবার আমরা দেখলাম যে মুসলমানদের একটা দল, তারা এই যেই চিন্ময় দাসের অনুসারীরা তারা এই যেই প্রায় 50টা গাড়ি ভাঙচুর করেছে, বিভিন্ন দোকানপাটে ভাঙচুর করার চেষ্টা করেছে, এইসব নৈরাজ্যের বিরুদ্ধে তারা একটা মিছিল করেছে এবং সেই মিছিলেও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন অবশ্যই যারা এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যার সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিসি ক্যামেরা প্রত্যক্ষদর্শীদেরকে দিয়ে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। বাট এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি হচ্ছে যে চট্টগ্রামে এই হিন্দু মুসলিমের যেটা দাঙ্গা বাজার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জন্য কে দায়ী সেটা নিয়ে ডিবেট হতেই পারে। যে এটা কিন্তু শুরু করেছে কিন্তু চিন্ময় দাসের অনুসারীরা। এখানে তো আর হাসিনা শাসন নাই, এটা তো আইনের শাসন। চিন্ময় দাসের অনুসারীরা তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারতো, মিছিল করতে পারতো, সমাবেশ করতে পারতো, সেটা না করে তারা আদালতে যে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে সেটা অবশ্যই অপরাধ, কোনো সন্দেহ নেই, এবং পুলিশ সেটা দমন করেছে। কিন্তু এখন আমি মনে করি যে ফার্দার যাতে হিন্দু মুসলিম কোনো সংঘাত না হয়, কারণ দুই পক্ষই কিন্তু অনেক উত্তপ্ত এবং বিশেষ করে আগে থেকে উত্তপ্ত ছিল, কিন্তু এই রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত হওয়ার ঘটনায় এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, কোনো সন্দেহ নেই তাকে হত্যা করা হয়েছে। তিনি একজন তরুণ আইনজীবী, বয়স কত 26, 27 বা 30 এরকম হতে পারে। তো আমি মনে করি এখনই ওই চট্টগ্রাম অঞ্চলে 144 ধারা জারি করা উচিত অনির্দিষ্টকালের জন্য, পরিস্থিতি শান্ত রাখার জন্য, যাতে এক ধরনের দাঙ্গা বেঁধে না যায়। আমি পরে সবাইকে সাবধান করে দিচ্ছি এবং আমি আহ্বান জানাচ্ছি হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় সবাইকেই, এই দেশ কিন্তু আপনার আমার সকলের, দেশকে এভাবে বিপদে ঠেলে দেবে না। সবাই শান্ত থাকুন, সরকারকে সরকারের কাজ করতে দিন। দেশের ভেতরে যে আলোচনা তার চেয়ে বেশি সমালোচনা, যে সরকার অ্যাক্টিভলি কাজ করছে না। এই সমালোচনাটা হওয়ার একটা বড় কারণ, যেমন ধরেন সরকারের পক্ষ থেকে যে কাজগুলো মানুষকে আরেকটু বড়ভাবে জানানো দরকার ছিল, যদি একটু উদাহরণ দিই। বাংলাদেশ ব্যাংকের আগে যে গভর্নর ছিল রৌফ সাহেব, সাবেক আমলা, রৌফ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তখন সে টাকা ছাপিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে দিত, যাতে তারা এই টাকাটা জালিয়াতি করে ব্যাংক থেকে নিয়ে পাচার করতে পারে। কমপক্ষে 60,000 কোটি টাকা সে ছাপিয়ে দিয়েছে শেষ দিকটাতে। আরো বহু রকমের অপকর্মতা আছে। এখন ডক্টর আহসান এইচ মনসুর যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়েছেন, তখন এরকমের ঘটনা একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণরূপে 100% বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংককে অন্ধকারে রেখে অথবা বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে যে সমস্ত ব্যাংকগুলোতে চুরি এবং জালিয়াতি চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি তার মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক সব মিলিয়ে অর্থনৈতিক সেক্টরে একটা সুশৃঙ্খলা ফেরানোর একটা চেষ্টা করছেন দৃশ্যমানভাবে। যেমন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে চুরি, জালিয়াতি, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার তারা বন্ধ করেছে। এখন এই সংবাদটি সাধারণ মানুষের মনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। মানুষের মনে প্রভাব ফেলেছে কি? মানুষের মনে প্রভাব ফেলেছে জিনিসপত্রের দাম বেড়েছে, সড়কের বিশৃঙ্খলা, এগুলো মানুষের মনে প্রভাব ফেলেছে। এগুলো খুব সাধারণ ফেলবে মানুষের মনে, প্রতিনিয়ত মানুষ যে সমস্যাটায় পড়ে। একটি বিষয় খালি মনে রাখতে হবে, আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় ব্যাংকিং খাত ধ্বংস করেছিল, অর্থনীতি ধ্বংস করেছিল, এই সরকার উত্তরাধিকার সূত্রে সেটা পেয়েছে, সেই দায় বহন করছে। ইচ্ছে করলে এই সরকারের পক্ষে জিনিসপত্রের দাম কমিয়ে ফেলা সম্ভব না, কারণ অর্থনীতি সেটা পারমিট করছে না। এখন পুরনো কথা বেশি বললে মানুষের মনে হবে যে আমরা এখন শেখ হাসিনার কথা শুনতে চাই না, আমরা এখন এই সরকারের কাজ দেখতে চাই। রাস্তায় বা সড়কে কেন এত বিশৃঙ্খলা, এক কলেজ আর এক কলেজের সাথে কেন মারামারি করছে, পুলিশ কেন আগে থেকে বুঝতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে। ব্যর্থতাটা এরকম যে
যে সমস্ত জায়গাতে সরকারের কঠোর হওয়া দরকার, ডক্টর ইউনূসের মানবিক সরকার সেই সমস্ত জায়গাতে একেবারেই কঠোর হতে পারছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা বিচক্ষণ মানুষ এই সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য, সেটা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। সরকারের উচিত হবে এই জায়গাটি খুব গুরুত্ব দিয়ে দেখা। আর দেশের ভেতরে থেকে যারা অনেক বেশি সমালোচনা করতে পারেন, তার তো অধিকার আছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান অর্জনই তো কথা বলতে পারা, সেটা তারা করতে পারে। সরকার কিছুই করছে না, তারা বলতে পারে সরকার ব্যর্থ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।